নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক ৩ কর্মকর্তা সহ ২৬ জনের ফাঁসির আদেশ, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা। ফাঁসির রায়ে বাদীপক্ষের আইনজীবী ও স্বজনদের সন্তোষ, দ্রুত কার্যকরের দাবি। উচ্চ আদালতে আপিল করবেন আসামিপক্ষ। সাভারে বিচ্ছিন্ন করা হলো ২৫,০০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ, ২২,০০০ মিটার পাইপ জব্দ। অভিযান অব্যাহত রাখার ঘোষণা তিতাস কর্তৃপক্ষের। চট্টগ্রাম মেডিকেলে লাশ পরিবহন নিয়ে রমরমা অ্যাম্বুলেন্স বাণিজ্য। মৃত ব্যক্তির পরিবারের শোকের সুযোগে ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ, কর্তৃপক্ষ নির্বিকার। এবং চোরাকারবারিদের হাতে ধ্বংস হচ্ছে ভোলার উপকূলীয় এলাকার সংরক্ষিত বনাঞ্চল। বিপর্যয়ের মুখে পরিবেশের ভারসাম্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। বাংলাদেশ সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। রেজাউল হক রিপনের ক্যামেরায় খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। যে আদালত থেকে বের হয়ে অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন, সেই আদালতেই ঘটনার প্রায় ৩ বছর পর ঘোষণা করা হলো মামলার রায়। সোমবার সকাল ৯টার কিছু পরে কড়া পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ১৮ আসামিকে নিয়ে আসা হয় আদালতে। এর কিছুক্ষণ পর কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ সিটির তৎকালীন কাউন্সিলর নূর হোসেন, সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম রানা সহ ৫ আসামিকে হাজির করা হয়। বেলা ১০টায় শুরু হয় রায় ঘোষণা। ৫ মিনিটের সংক্ষিপ্ত রায়ে ৩৫ আসামির মধ্যে সাবেক কাউন্সিলর নূর হোসেন, সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম রানা সহ ২৬ জনকে ফাঁসি এবং বাকি ৯ জনকে ৭ থেকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় কাঠগড়ায় ছিলেন ২৩ আসামি, বাকি ৯ জন পলাতক। পলাতকদের মধ্যে ফাঁসির সাজাপ্রাপ্ত ৩ জন রয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবী। এই রায়ে আমি অত্যন্ত আনন্দিত এবং এই রায়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। যদি ৩৫ জনের মৃত্যুদণ্ড হতো তাহলে আমরা আরো বেশি খুশি হতাম। যিনি এই ষড়যন্ত্র করবেন, পরিকল্পনা করবেন, দুষ্কর্মের সহযোগিতা করবেন, তার সর্বোচ্চ শাস্তি, যিনি হত্যা করবেন, যাকে দিয়ে হত্যা করাবেন তার যে শাস্তি, একই ব্যক্তির সেম শাস্তি। তবে ন্যায় বিচার পাননি দাবি করে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আমার আসামি মনে করে যে সে ন্যায় বিচার পায়নি, সে ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে উচ্চ আদালতে আবেদন করিবে, উচ্চ আদালতে আপিল দায়ের করিবে। চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত চত্বর সহ পুরো জেলা জুড়েই নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আলোচিত এই ৭ খুন মামলার আসামিদের মধ্যে অনেকেই ছিলেন সামাজিকভাবে খুবই প্রভাবশালী, আর এ কারণে ন্যায় বিচার পাওয়া নিয়ে এক ধরনের শঙ্কার কথা জানিয়েছিলেন নিহতদের স্বজনরা। তবে আদালতের রায়ে সবার সাজা নিশ্চিত হওয়ায় সেই সত্যটি আবারও প্রতিষ্ঠিত হলো, আইনের চোখে সবাই সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ৭ খুন মামলার সব আসামির দণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। তবে সন্দেহভাজন ৪ জনকে এই মামলা থেকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তারপরও রায়ের পর দেয়া প্রতিক্রিয়ায় নিহতের স্বজনদের প্রত্যাশা উচ্চ আদালতেও যেন দণ্ডিতদের সাজা বহাল থাকে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আফজাল হোসেনের রিপোর্ট। প্রায় ৩ বছর আইনি প্রক্রিয়া শেষে কাঙ্ক্ষিত রায় এলো বহুল আলোচিত ৭ খুন মামলার। যে মামলায় ৩৫ জন আসামিরই দণ্ড হয়েছে, তাই তো এই উল্লাস আইনজীবী ও নিহতের পরিবারের। বর্বরচিত এই হত্যাকাণ্ডে ২৬ জনের মৃত্যুদণ্ড এবং ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায়ের পর বিচারের আশায় বুক বেঁধে থাকা নিহতের স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। তুষ্ট এই রায় হওয়াতে, তবে আমরা চাই দ্রুত যাতে এই রায় কার্যকারিতা করা হোক এবং হাইকোর্টে যাতে এই রায়টা বহাল থাকে, আমরা এইটাই আশাবাদী। আজকে আমার বাবার আত্মার শান্তি হবে, আমরা আশা করি দ্রুত কার্যকর যেন হয়, সেই আশায় আমরা আছি। একটা যুগান্তকারী রায় হচ্ছে, আমরা এই রায়ের সম্পূর্ণভাবে আমরা সন্তুষ্ট
এই জন্য আমরা আদালতকে ধন্যবাদ জানাই। তারপরও আক্ষেপ ছিল অনেকের মনে। তাদের অভিযোগ সন্দেহভাজন আরো কয়েকজন আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেয়ার। পলাতক হ্যাঁ না কয় পলাতক, কিন্তু আমরা জানি আর সব পাই যারা আমার এলাকায় আঙ্গুল পুরি আঙ্গুল দেখায়। ইয়াসিন, ইকবাল, আশিক, রাজু এদেরকে নাম বাদ দিছে। এরাও তো আছে ফাঁসি হইতো। যারা পরিকল্পনাকারী, হত্যাকারী এবং অর্থ যোগানদাতা, পালায় যাতে সহযোগিতা করছে, তারা তো এই মামলায় চার্জশিটে আসে নাই। যদিও আদালতের এ রায় কার্যকরে বাকি রয়েছে এখনো দুটি আইনি ধাপ। আইনজীবীরা বলছেন ফৌজদারি কোনো মামলায় শতভাগ দণ্ড সত্যি যুগান্তকারী। নিহতদের স্বজনদের দাবি এই রায় সর্বোচ্চ আদালতেও বহাল থাকবে এবং এরপর দ্রুত রায় কার্যকর করা হবে। নারায়ণগঞ্জ থেকে আফজাল হোসেন, সময় সংবাদ। কেউই বিচারের ঊর্ধ্বে নয়, তা নারায়ণগঞ্জের 7 খুনের বিচারের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কিছু বিপথগামী সদস্য এই হত্যার সঙ্গে জড়িত থাকলেও এর দায়ভার নেবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনের শাসন যে দেশে প্রতিষ্ঠিত এবং আইনের শাসন নিয়ে যে আমরা কথা বলি যে আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে যেই হোক, সেটাই আবার প্রমাণিত হলো। প্রতিষ্ঠান হিসাবে তো কোনো প্রশ্নই আসে না। প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিবে কেন? প্রতিষ্ঠান যদি দায় দায়িত্ব নিত তাহলে প্রতিষ্ঠান তো এর বিরুদ্ধে দাঁড়িত। যেহেতু তাদের সদস্যরাও আইনের ঊর্ধ্বে নয়, এটাই প্রমাণিত হয়েছে। আমার মনে হয় র্যাব আরো প্রতিষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে 7 খুন মামলায় উচ্চপদস্থ 3 র্যাব কর্মকর্তা সহ 26 জনের ফাঁসির আদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এই জঘন্য হত্যাকাণ্ডের পরে জনমনে যে ভীতির সৃষ্টি হয়েছে তা দূর হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পরবর্তী যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো শেষ করেই এ রায় কার্যকর করা হবে। বিজ্ঞ আদালত এই অপরাধের নৃশংসতা, এই অপরাধের যে ষড়যন্ত্রের যে ঘৃণ্যতা, এইসব বিচার করে ফাঁসি দিয়েছেন। জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই ঘৃণ্য অপরাধে যে একটা ভীতির সৃষ্টি হয়েছিল সেই ভীতি দূর হবে। যেই অপরাধ করুক তাকে বিচারের আওতায় এনে তার সুষ্ঠু বিচার করাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আমার মনে হয় সেই দায়িত্ব আমরা পালন করতে পেরেছি। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। 7 খুনের ঘটনার পর থেকে মামলার রায় ঘোষণা পর্যন্ত ঘটনাবহুল নানা মুহূর্ত প্রত্যক্ষ করেছে নারায়ণগঞ্জ সহ পুরো দেশবাসী। শুরুতে হত্যাকাণ্ড জানাজানি হওয়ার পর মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে শীতলক্ষ্যা পাড়ের পরিবেশ। সহিংস বিক্ষোভে ফেটে পড়ে নিহত কাউন্সিলর নজরুলের সমর্থকরা। হত্যার নৃশংসতার খবর জেনে শিউরে ওঠে দেশবাসী। অপহৃত 7 জনের মৃতদেহ উদ্ধার ও পরের ঘটনাবলী জানাচ্ছেন শফিক মোহাম্মদ। নিখোঁজের 3 দিন পর 30 এপ্রিল দুপুরে হঠাৎ খবর আসে বন্দর উপজেলার কলাগাছিয়া শাস্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠেছে কয়েকজনের লাশ। এমন খবরে সেখানে ছুটে যান স্বজনরা। অপহৃত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী প্রথমে তার স্বামীর লাশ শনাক্ত করেন। একে একে জানা যায় বাকি 5 জনের পরিচয়ও। দেখা যায় প্রত্যেকটি মৃতদেহের পেটে ধারালো অস্ত্র দিয়ে ফুটো করা, হাত পা আর মুখ শক্ত করে বাঁধা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে শীতলক্ষ্যা পাড়ের পরিবেশ। প্রতিক্রিয়ায় শোকে স্তব্ধ প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর অভিযোগ করেন, র্যাব এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আর টাকার বিনিময়ে তাদেরকে দিয়ে এই কাজটি করিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন। এরপরই সহিংস বিক্ষোভে ফেটে পড়ে নিহত কাউন্সিলর নজরুলের সমর্থকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। ভাঙচুর করে অসংখ্য গাড়ি, বন্ধ হয়ে যায় যান চলাচল। এরপর একটি পেট্রোল পাম্পেও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভুতুড়ে নগরীতে পরিণত হয় পুরো এলাকা।
পরদিন জানাজার আগে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হয় সপ্তম মৃতদেহ নজরুলের গাড়ি চালক জাহাঙ্গীরের লাশ। হাজারো মানুষের অংশগ্রহণে নজরুল সহ কয়েকজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর আবারও সহিংস বিক্ষোভ করে নিহত কাউন্সিলরের সমর্থকরা। বিক্ষুব্ধরা কাউন্সিলর নূর হোসেনের কার্যালয় এবং তার পরিচালিত ট্রাক স্ট্যান্ড ও যাত্রা প্যান্ডেলে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নারায়ণগঞ্জে মোতায়েন করা হয় 8 প্লাটুন বিজিবি সদস্য। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় 25,000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুকুরপাড়, কাঠগড়া ও কুন্ডুবাগ সহ 5টি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 22 কিলোমিটার এলাকার 2 ইঞ্চি ব্যাসের 22,000 মিটার পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার ও চুলা সহ নানা উপকরণ জব্দ করা হয়। গত 6 মাসে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় 2 লাখ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই অভিযান তো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণে অবৈধ লাইন থাকবে বা সরকার যতদিন পর্যন্ত বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং সরকার তরফ থেকে জিরো টলারেন্স আছে যে কোনো ধরনের অবৈধ লাইন কোনো জায়গায় থাকতে পারবে না। যেভাবে হোক উচ্ছেদ করতেই হবে, কারণ জাতীয় সম্পদ এইভাবে চুরি হয়ে যাচ্ছে, এটা কেউ মেনে নিতে পারতেছে না। বাংলার সময় আরো থাকছে। মাঘের তীব্র শীতেও কাজের সন্ধানে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত নিবারণের চেষ্টায় বিভিন্ন জেলার ছিন্নমূল মানুষ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পরিবহন নিয়ে চলছে অ্যাম্বুলেন্স চালক মালিকদের রমরমা বাণিজ্য। মৃত ব্যক্তির পরিবারের শোকের সুযোগে সিন্ডিকেটের মাধ্যমে জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি টাকা। হাসপাতাল ও মর্গকে ঘিরে থাকা দালালদের দৌরাত্ম্য ঠেকাতে তদারকি বা কোনো উদ্যোগও নেই কারো। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 1 কিলোমিটারের দূরত্বে তারা ভাড়া হওয়ার কথা 500 টাকা, সেখানে তারা 2000 টাকা আমার কাছ থেকে দাবি করছে। নিকট আত্মীয়ের লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া করতে এসে মৃত ব্যক্তির স্বজনরা এভাবেই জানালেন নানা দুর্ভোগের কথা। 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে লাশ বহনে চালকরা ভাড়া দাবি করেন 2000 টাকার বেশি। মালিক সমিতির অধীনে 70টিরও বেশি যে অ্যাম্বুলেন্স রয়েছে তা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হওয়ায় নেই নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা। এই সুযোগে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। সিএনজিতে মিটার সিস্টেম যেটা করছে ওটা করলে আর ভাড়া লিস্টও লাগে না, ওই যেটুকু পরিমাণ যাবে ওটুকু পরিমাণ ওদের ভাড়াটা দিয়ে দেওয়া যায় আর কি, মিটারের কার্যকারিতা যদি বাড়ানো হয় আর কি। সাধারণ এসি, আইসি সহ 5 ধরনের অ্যাম্বুলেন্স রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করলেও সমিতির নেতারা জানালেন অ্যাম্বুলেন্সের মান ভেদে ভাড়া নির্ধারণ করা হয়। মূলত আমার ভাড়া বেশি যে কথাটা বলা হয়, আমাদেরকে যাচাই করতে হবে আসলে আমরা কোন ধরনের গাড়ি চাচ্ছি। বাইরের বিষয় হওয়ায় এ ব্যাপারে তেমন কোনো তদারকি নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তদারকির ক্ষেত্রে একই অবস্থা পুলিশের ট্রাফিক বিভাগেরও। এটা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থারা এটা করতে পারেন, সিভিল সার্জন ইনি এটা করতে পারেন, তবে আমি করতে পারি আমার হসপিটালের ভিতরে যতটুকু। আমরা এটা দেখবো যাতে হয়রানির শিকার না হয় অন্তত যাত্রীরা, বা একটা পরিবার একটা বড় ক্ষতি হয়ে গেছে, তারপরে যদি আবার আর্থিকভাবে একটা দণ্ডি চলে যায় এ তো খারাপ। আমি নিয়ে দরকার হলে বসে একটা নীতিমালা করা যায় কিনা সমিতিভুক্ত লোকদের আমি একবার ডাকবো। হাসপাতাল থেকে একেবারে কাছে চকবাজার, পাঁচলাইশের মতো এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করলেই দিতে হয় সর্বনিম্ন 2000 টাকা। 2 কিলোমিটারের বেশি দূরত্ব হলে 3000, আর এর বেশি হলে মৃত ব্যক্তির স্বজনদের কাছে ইচ্ছে মতো টাকা আদায় করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আজও দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত আছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন ছিন্নমূল মানুষ। সকালে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.4 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশায় ঢাকা পড়েছে সকালের সূর্য। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। গায়ে সুইটার, জ্যাকেট এবং মাথায় টুপি, জুতা, তারপরে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার কারণে আমরা থাকার জন্য খুব কষ্ট হচ্ছে। কনকনে শীত, সেই সাথে যুক্ত হয়েছে বাতাস। এই বাতাস থাকার কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে।
রাজশাহীতে কুয়াশা কিছুটা কম থাকলেও বেড়েছে শীতের তীব্রতা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। আগুন পোয়াচ্ছি, আগুন ধরিয়ে ঠান্ডাতে গা হাত কাটছে, ফ্লোরেও হাঁটা যাচ্ছে না ঠান্ডায়, মোজা জুতা পরে হাঁটতে হচ্ছে ভিতরে। উত্তরের হিমেল হাওয়ায় সিরাজগঞ্জে জেকে বসেছে শীত। ঠান্ডা ও কুয়াশার কারণে কাজে যোগ দিতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ভোগান্তি পোহাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডাতে গুড়গুড় করে কাঁপি, এত শীত। ঠান্ডায় সব নিয়ে সেই অসহায় কষ্টই থাকি, খেতা কাপড় চোপড় বেশি একটা নাই। এছাড়া মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায় ঠান্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। সাবিত সারওয়ার, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলার ঘটনায় গ্রেপ্তার রসরাজ দাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এ আবেদন মঞ্জুর করেন। সকালে রসরাজ দাসের উপস্থিতিতে জামিনের শুনানি হয়। পরে তার পক্ষের আইনজীবী সুব্রত বর্ধন জানান, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী রসরাজ দাসের মোবাইল থেকে ধর্ম অবমাননার ছবি আপলোডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুনানি শেষে পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। তার জামিন শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা জজ আদালতের নিরাপত্তা জোরদার করা হয়। গত 30 অক্টোবর সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতাধিক বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনার পরপরই রসরাজ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। কোনো এক্সিস্টেন্স অফ আপলোডিং ফ্যাক্টস রসরাজের মোবাইল থেকে হয়েছে এটা পাওয়া যায়নি, যেই কারণে লার্নেড কোর্ট প্লিজড হয়ে আপ টু পুলিশ রিপোর্ট রসরাজকে জামিনে মুক্তি দিয়েছেন। রসরাজের যদি চেহারা দেখেন, তার যদি আচার আচরণ দেখেন, শিক্ষাগত যোগ্যতা দেখেন, তার দ্বারা এই ধরনের পোস্ট করা আদৌ সম্ভবপর না এবং তদন্ততে বিভিন্ন আঙ্গিকে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল 3 আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। একইভাবে তার আরও 3 ভাইকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোবাইরুল ইসলাম জোয়াহের। দলের শান্তি শৃঙ্খলার জন্য এবং শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা তাদের 4 ভাইকে প্রাথমিক সদস্য থেকে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। বাংলা সময়ে আরো থাকছে। বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের 4 জন নিহত। দেশে বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 5 জনের মৃত্যু, আহত অন্তত 11। কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে চোরা কারবারিদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ভোলার উপকূলীয় এলাকার সংরক্ষিত বনাঞ্চল। চোখের সামনেই সবুজ বেষ্টনীর গাছ কেটে পোড়ানো হচ্ছে ইটভাটার জ্বালানি হিসেবে। এভাবে চলতে থাকলে উপকূলের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলে। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলাকে প্রাকৃতিক ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা, ভূমিক্ষয় রোধ ও নতুন চর স্থায়ী করতে সাগরকূলে সবুজ বনের প্রাচীর গড়ে তোলে বন বিভাগ। ইতোমধ্যে 90,000-এর বেশি হেক্টর এলাকাতে সংরক্ষিত বন ঘোষণা করে সব ধরনের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সরকারের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে চোরা কারবারিরা নির্বিঘ্নে ধ্বংস করছে সবুজ বন আর অবৈধ ইট ভাটায় এসব কাঠ পুড়িয়ে নষ্ট করছে পরিবেশ। তজুমুদ্দিনের চর জহিরুদ্দিন ও মনপুরার কলাতলির চরে বাগান উজাড় করে গড়ে উঠছে বসতি। গাছগুলো কাটিয়ে নিয়ে যায়, এরা আপনার ওই লাকি লাগে তো 90% গাছ কাটতেছে বৃক্ষিলা লাগা এবং ওই যে মনে করেন নেতা কর্মীরা বৃক্ষিলা লাগা যে সমস্ত গাছগুলো নেয় দিনের বেলায় আইয়ে লোকজন নিয়ে আয়া কাইটা হয়ে যাবে লোড দিয়া যার স্থানে তেতে নিয়ে যায়। আর সবুজ বেষ্টনী উজাড়ের মাধ্যমে বন ও পরিবেশ দুটোই নষ্ট হচ্ছে উল্লেখ করে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সচেতন মহলের। প্রতিনিয়ত একটি চক্র সুনির্দিষ্টভাবে এই গাছ কেটে সেগুলো পাচার করে নিয়ে যাচ্ছে
যেটা বন বিভাগের কাছে স্থানীয় প্রশাসনের কাছে ওপেন, এবং এই চক্রটির কারণেই হচ্ছে কিন্তু আমাদের পরিবেশের উপর ভারসাম্য কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এদিকে বন বিভাগের কর্মকর্তাদের দাবি, বারবার অভিযান চালানো হলেও অবৈধ ইট ভাটার কারণে বন উজাড় বন্ধ করা যাচ্ছে না। অবশ্য পরিবেশ ধ্বংসকারী ইট ভাটাগুলো পর্যায়ক্রমে বন্ধ করার কথা জানান জেলা প্রশাসক। আমাদের পদক্ষেপ আছে, কারণ ভোলাতে যে কিছু গাছ চুরির যে প্রবণতা সেটা শীতকালে পরিলক্ষিত হয়, শুষ্ক মৌসুমে এগুলোর প্রবণতা বৃদ্ধি পায়। মূলত ইট ভাটা নির্ভর কিছু কাঠ সংগ্রহকারী থাকতে পারে এবং আছে। আমরা সেগুলোর তথ্য নিচ্ছি এবং আমরা শিগগির সেগুলোর বিরুদ্ধে অভিযান করব। আমরা পরিবেশ সম্মতহীনভাবে যে ইটভাটাগুলো আছে তার কোনোটাই চলতে দিব না। জেলার সাগরকুলের ৩৫টি চরে প্রায় ৯৩,০০০ হেক্টর সংরক্ষিত বন রয়েছে। আর বনদস্যুদের কবল থেকে এসব রক্ষার জন্য বন বিভাগের ১৪টি বিট ও ১২টি কেন্দ্র রয়েছে। সময় সংবাদ, ভোলা। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের বরিশাল ব্যুরোতে আছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বায়েন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। জনাব লিঙ্কন বায়েন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে যেমন দেখলাম যে অবৈধ ইটভাটা সহ অন্যান্য কারণে বন উজাড় রোধ করা যাচ্ছে না, তো এইসব অবৈধ ইটভাটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের কি কোনো সুযোগ আইনে রয়েছে? একটি দেশের পরিবেশ ও পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে আমাদের দেশে। 1995 সালে 36 নম্বর আইন রয়েছে, যেখানে ইটভাটা কিভাবে তৈরি হবে, কিভাবে ইট পোড়ানো হবে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে। একসময় সনাতন পদ্ধতিতে আমাদের দেশে ইট পোড়ানো চলতো। এখানে টিনের চোং ব্যবহার করা হতো। 120 ফিট হয়তো অনেকে চোং তৈরি করতো না, এবং সেখানে অবাধে কাঠ পোড়ানো হতো, কাঠের মোথা পোড়ানো হতো। যখন দেখা গেল যে মূলত এই ইটভাটার কারণে আমাদের দেশের পরিবেশে ব্যাপক ক্ষতি হচ্ছে এবং বন উজাড় হচ্ছে, তখনই মূলত বিগত 2 বছর আগে সরকার একটি আইন করে, যে আইনের মধ্যে অবশ্য রয়েছে যে অবশ্যই প্রত্যেকটি ইট ভাটাকে জিগজ্যাগ পদ্ধতিতে রূপান্তরিত করতে হবে এবং কয়লা ছাড়া কোনো অবস্থাতেই কাঠ বা অন্য গাছের মোথা পোড়ানো যাবে না। এবং এর জন্য সরকার ইট ভাটার মালিকদের 2 বছর সময়ও দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে দুঃখের বিষয় যে এখন পর্যন্ত অনেক ভাটাই সে ধরনের ঝিকঝাক বা নূতন যে পদ্ধতি, এই পদ্ধতিতে ইটভাটা তৈরি করছে না, বরং দেখা যাচ্ছে যে তারা আগের সেই সমস্ত পদ্ধতি বজায় রেখেই তারা এখানে কাঠ ব্যবহার করছে এবং চোরাই পথে তারা বিভিন্ন কাঠ তাদের ভাটাগুলোতে এনে পোড়াচ্ছে। এদিকে আমাদের পরিবেশে বিভিন্ন ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু পরিবেশে রয়েছে যে পরিবেশ আইনে রয়েছে যে অবশ্যই ঝিকঝাক পদ্ধতি এবং কয়লা ব্যতিরিক্তে কেউ ইট পোড়াতে পারবে না, সেই সুযোগ ইতিমধ্যে পার হয়েছে। সুতরাং এখন যারা এর বাইরে যারা ইট পোড়াবে অবশ্যই প্রত্যেকটি ভাটাই অবৈধ, এবং সরকার যদি ইচ্ছা করে, পরিবেশ অধিদপ্তর যদি ইচ্ছা করে এবং প্রশাসন যদি ইচ্ছা করে, প্রত্যেকটি ভাটা এই আইন অমান্য করে যারা ইট পোড়ায় প্রত্যেকটি ভাটা সরকার বন্ধ করে দিতে পারে। যদি এ ধরনের একটি ব্যবস্থা, কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে আমরা দেখতে পাবো যে ভবিষ্যতে যত ভাটা তাদের ইট পোড়াবে বা ভাটা স্থাপিত হবে, প্রত্যেকেই এই ধরনের ভাটা করতে উৎসাহী হবে এবং তাদের ব্যবসা করতে উৎসাহী হবে। সুতরাং আচ্ছা, এই যে আইনও রয়েছে, আবার দেখি যে আপনাদের ওই এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু ইট ভাটাগুলো পুরনো পদ্ধতিতে চলছে, তো আইন প্রয়োগের ক্ষেত্রে আপনারা কেমন প্রতিবন্ধকতা অনুভব করেন বা আসলেই কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা? আমাদের দেশে ভালো ভালো আইন রয়েছে, কিন্তু প্রতিবন্ধকতা আইনে নেই, বরং প্রতিবন্ধকতা সৃষ্টি হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে। মূলত একটি ভাটা যা তৈরি করে তারা কোটি কোটি টাকার মালিক থাকেন এবং তারা তাদের সমাজে তাদের একটি প্রতিপত্তি থাকে। এছাড়াও তারা তাদের ব্যবসার খাতিরে হোক, তারা যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা অবস্থান করে। সুতরাং যদি পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট প্রশাসন যদি তাদের বন্ধ করতে যায়, তখনই তারা রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করে এবং তারা তদবির করার চেষ্টা করে, এবং এই তদবির বা প্রভাব খাটানোর কারণেই মূলত তাদের ভাটা বন্ধ হচ্ছে না এবং যা সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সেই দপ্তরগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না। যদি সংশ্লিষ্ট দপ্তরগুলো স্বাধীনভাবে কাজ করতে পারত, যদি তদবির না থাকতো, তাহলে অবশ্যই আমাদের দেশে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করত। দেখা যাচ্ছে যে অনেক কঠিন কাজ যদি সদিচ্ছা থাকে তাহলে অল্প সময়ের মধ্যেই করা যায়, আবার যদি সহজ কাজ থাকে সেটা যদি সদিচ্ছা না থাকে তাহলে সেটা করা যায় না। সুতরাং আমি মনে করি যদি যে আইন রয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে যদি সদিচ্ছা থাকে, অবশ্যই এই দেশে একটি সুন্দর পারিপার্শ্বিক অবস্থা সৃষ্টি হবে এবং অবশ্যই
এই ভাটাগুলো যে অবৈধ ভাটাগুলো রয়েছে অবশ্যই ভাটাগুলো বন্ধ হয়ে যাবে। লিঙ্কন বাইন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা পরিবেশ আইনবিদ সমিতি বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বাইনের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বরিশাল ব্যুরো স্টুডিও। বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এছাড়া বরিশাল ও লালমনিরহাট সহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও অন্তত 5 জনের। পুলিশ জানায়, সকালে বাগেরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা শিশুসহ একই পরিবারের 4 জন নিহত হন। এই ঘটনায় আহত 2 জনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকুলতলা এলাকায় শহরগামী একটি মাহিন্দ্রকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। পরে আহত 5 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া টাঙ্গাইল ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। খুলনায় কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে নিহতের ভাই সুবল বাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সকালে নিহতের মরদেহেও শ্রদ্ধা নিবেদনের জন্য নিজ কর্মস্থল আবুল কাশেম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী ও সহকর্মীরা। পরে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে এই ঘটনার প্রতিবাদে সকালে আবুল কাশেম ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। গতকাল নগরের আমতলা এলাকার নিজ বাসায় শিক্ষক চিত্তরঞ্জন বাইনকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। কথা কাটাকাটির জের ধরে হবিগঞ্জে এক স্কুল ছাত্রকে ট্রাক থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে পৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবা শহীদুল ইসলামের অভিযোগ, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের সাজিদ মিয়া ট্রাকে ওঠে রাহুল। এক পর্যায়ে ট্রাক থেকে বারবার নামতে বলার পরও না নামায় রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে শিশুটিকে অচেতন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায় সাজিদ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে শিশুটির বাবা জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। রাহুল পৈল শাহজালাল প্রি ক্যাডেট স্কুলের নার্সারি ছাত্র ছিল। আমার ফুলার গাড়ি থেকে পালাই দিছে, তারপরে আমার নিজেই ফোন দিছে, তুমি তাড়াতাড়ি আও, তোমার ফুলা বালা আছে, তুমি চিন্তা করো না, আমি হসপিটাল আছি, তুমি সদর আও। আইয়া দিকে নাই, আমার ছেলে ডাক্তারে জিঙ্গেলাম কি অবস্থা হয়, আসার আগেই কেন মৃত্যু হয়ে গেছে। নাব্যহারে শুরু হয়ে গেছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন নৌযান। শুধু তাই নয়, পণ্যবাহী নৌযান থেকে মালামাল ওঠানামাও ব্যাহত হচ্ছে। এ কারণে ঘাট শ্রমিক সহ ব্যবসায়ীদের দুর্ভোগ বেড়েছে। তাই নদীর নাব্য ফেরাতে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। ফারুক আহমদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনা মোহনা থেকে চাঁদপুর শহরকে বিভাজন করেছে ডাকাতিয়া নদী। এর এক প্রান্তে নতুন বাজার, অন্য প্রান্তে পুরান বাজার। কিন্তু এই নদীর প্রবেশ মুখেই পুরান বাজার প্রান্তে জেগে উঠেছে বিশাল চর। ফলে শুরু হয়ে গেছে ডাকাতিয়া নদী। এতে এখন কোনো মতে চলাচল করছে বিভিন্ন নৌযান। আর সবচেয়ে দুর্ভোগে পড়েছেন পাইকারি ব্যবসা কেন্দ্র পুরান বাজারের ব্যবসায়ীরা। এতে নদী থেকে পণ্য উঠানামা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা মালটাল উঠাতে পারি না, আমদানি রপ্তানি উঠাতে আমার সমস্যা হয়। নদী পথে চলতে ফিরতে সমস্যা হয়, যে নৌকা বড় নৌকা তো তোমার খালি নৌকা ঠেকে থাকা লস, এবং ট্রলার যাত্রী ট্রলার যাতায়াত করতে পারছে না। এই চরটা যদি সরকার কোনো ক্রমে কাটিয়ে দিত আমাকে খুব উপকার হইতো। এই অবস্থায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ড্রেজিং করার দাবি জানালেন এই ব্যবসায়ী নেতা। সরকার যদি ড্রেজিং করে, এটাকে একটা সুরাহা করে ড্রেজিং করে দেয়, তাহলে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য প্রসার হবে, আমাদের আমদানি রপ্তানিতে আমরা সুযোগ সুবিধা পাবো। এদিকে ড্রেজিং এর কাজ দ্রুত শুরু করার কথা জানালেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় যৌথ একটা জরিপ করবো এবং খুব দ্রুতই আমরা ড্রেজিং এর কার্যক্রম গ্রহণ করবো এবং আশা করি নাব্যতা ফিরে আসবে। চাঁদপুরের মেঘনা মোহনা থেকে ডাকাতিয়া নদীর উৎস। এর একটি শাখা কুমিল্লার লাকসাম 14 গ্রাম হয়ে ফেনী নদীতে, আরেকটি শাখা লক্ষ্মীপুরের রায়পুর হয়ে দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। কলেজ জাতীয়করণের পর সেখানকার শিক্ষকদের জন্য আলাদা নিয়োগ, পদায়ন ও পদোন্নতির নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। দেশের বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
রাজশাহীতে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে সরকারি উদ্যোগকে সমর্থন জানান উপস্থিত শিক্ষকরা। তবে শিক্ষক নিয়োগ, পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ। সভায় বক্তারা অভিযোগ করেন, বেসরকারি কলেজ জাতীয়করণের ফলে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি শিক্ষকরা শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত হচ্ছে। একই অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বক্তারা অবিলম্বে বিসিএস শিক্ষা ক্যাডারদের মান সমুন্নত রাখার দাবি জানান। সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের 92তম জন্মবার্ষিকীতে নড়াইলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে 7 দিনব্যাপী সুলতান মেলা। সকালে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল মাহমুদ, স্থানীয় সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে এস.এম. সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশন আয়োজিত এ মেলা চলবে আগামী 21 জানুয়ারি পর্যন্ত। মুন্সিগঞ্জে জমে উঠেছে কৈশোর তারুণ্যের বইমেলা। আগামীকাল মঙ্গলবার শেষ হবে 3 দিনব্যাপী এই বইমেলা। দ্বিতীয় দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ভিড় করেন শিক্ষার্থী সহ বইপ্রেমীরা। জেলার হরগঙ্গা কলেজে দেশের 8ম কৈশোর তারুণ্যের বইমেলা শুরু হয় গতকাল। মেলায় অনুপম, জাগৃতি ও সময় প্রকাশন সহ দেশের 7টি প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। পাশাপাশি সরকারি হরগঙ্গা কলেজের স্টলে পাওয়া যাচ্ছে দুর্লভ কিছু বই। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 26 জনের ফাঁসির আদেশ, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা। ফাঁসির রায়ে বাদীপক্ষের আইনজীবী ও স্বজনদের সন্তোষ, দ্রুত কার্যকরের দাবি, উচ্চ আদালতে আপিল করবেন আসামি পক্ষ। সাভারে বিচ্ছিন্ন করা হলো 25,000 অবৈধ আবাসিক গ্যাস সংযোগ, 22,000 মিটার পাইপ জব্দ। অভিযান অব্যাহত রাখার ঘোষণা তিতাস কর্তৃপক্ষের। চট্টগ্রাম মেডিকেলে লাশ পরিবহন নিয়ে রমরমা অ্যাম্বুলেন্স বাণিজ্য, মৃত ব্যক্তির পরিবারের শোকের সুযোগে ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ, কর্তৃপক্ষ নির্বিকার। এবং চোরা কারবারিদের হাতে ধ্বংস হচ্ছে ভোলার উপকূলীয় এলাকার সংরক্ষিত বনাঞ্চল। বিপর্যয়ের মুখে পরিবেশের ভারসাম্য, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নাম্বার। সঙ্গে থাকুন সময়ে।